গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাতের সেই শাসক যার লৌহধীর নীতি, ভয়ঙ্কর কঠোরতা এবং নিখুঁত প্রশাসন না থাকলে ভারতীয় উপমহাদেশের ইতিহাস হয়তো ভিন্ন হতো। যখন রাজধানী অস্থিতিশীল, তুর্কি অভিজাতদের ষড়যন্ত্র তুঙ্গে আর সীমান্তে মঙ্গল আক্রমণের ছায়া ঘনিয়ে আসছে, সেই ভাঙনের মুহূর্তে বলবন ছিলেন একমাত্র শক্তি যিনি দিল্লি সালতানাতকে পতনের হাত থেকে ফিরিয়ে আনেন। তিনি দিল্লির রাজনীতি সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। দোজরা নীতি, কেন্দ্রীয় শাসন, গোয়েন্দা নেটওয়ার্ক এবং নির্মম আইন শৃঙ্খলার মাধ্যমে তিনি একটি পতনশীল সাম্রাজ্যকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। বলবনের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। জন্মসূত্রে তিনি ছিলেন মধ্য এশিয়ার ইলবেরি তুর্কি। শৈশবে মঙ্গল হানাদারেরা তাকে ধরে এনে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। একসময় ভাগ্যক্রমে তিনি পৌঁছে যান দিল্লির সুলতান ইলতুৎমিশের দরবারে। তার মেধা, সাহস এবং আনুগত্যের কারণে সুলতান তাকে তার নিজস্ব 40 জন বিশ্বস্ত কৃতদাসের দলে অন্তর্ভুক্ত করেন, যা ইতিহাসে চাহালগানি বা 40 চক্র নামে পরিচিত। এই গোষ্ঠীর হাতেই ছিল সালতানাতের মূল ক্ষমতা। ইলতুৎমিশের মৃত্যুর পর 1236 খ্রিস্টাব্দে শুরু হয় এক চরম নৈরাজ্য। দুর্বল সুলতানদের ক্ষমতায় বসানো এবং সরিয়ে দেওয়ার খেলায় মেতে ওঠে চাহালগানির সদস্যরা। ক্ষমতা, অর্থ ও ব্যক্তিগত স্বার্থের সংঘাত দিল্লি সালতানাতের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছিল। বলবন দীর্ঘ 20 বছর 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান নাসিরউদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সুলতানকে পুতুলের মতো বসিয়ে রেখে প্রশাসন ও সামরিক বিভাগে নিজের প্রভাব বিস্তার করেন। এই সময় থেকেই তিনি তুর্কি আমিরদের অহংকার ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা গভীরভাবে উপলব্ধি করেন। 1266 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর বলবন গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসেই তিনি একটি সত্য উপলব্ধি করেন, সালতানাতকে বাঁচাতে হলে কেবল শাসন নয়, দরকার কঠোর এবং নির্মম শাসন। গিয়াসউদ্দিন বলবনের শাসনামল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনামলের মূল ভিত্তি ছিল তিনটি: সুলতানের মর্যাদা প্রতিষ্ঠা, তুর্কি আমিরদের নিয়ন্ত্রণে আনা এবং একটি সুসংগঠিত কেন্দ্রীয় সামরিক বাহিনী গঠন করা। চলুন এই তিনটি স্তম্ভকে আমরা বিস্তারিত দেখে আসি। সুলতানের মর্যাদা এবং দৈব অধিকার। বলবন ঘোষণা করেন যে সুলতান কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রতিনিধি, অর্থাৎ জিল্ল-ই ইলাহি। এই মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমেই তিনি তুর্কি আমিরদের ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানান। তিনি বিশ্বাস করতেন সুলতানকে শ্রদ্ধা বা ভালোবাসার প্রয়োজন নেই, দরকার কেবল ভয় ও বশ্যতা। দরবারের শৃঙ্খলা নিশ্চিত করতে তিনি কঠোর পারসিক ঐতিহ্য ফিরিয়ে আনেন। দরবারে সিজদা অর্থাৎ সুলতানের সামনে নতজানু হওয়া এবং পাইবোস প্রথা চালু করেন। এই প্রথাগুলো ছিল তার কঠোর কেন্দ্রীয় শাসন নীতি, যাকে অনেকে দোজরা নীতি বলেও উল্লেখ করেছেন। ক্ষমতায় আরোহণের পরপরই বলবনের প্রধান কাজ ছিল 40 চক্রের শক্তিকে চূর্ণ করা। এই আমিরেরা ছিল বিশৃঙ্খলার মূল কারণ। তিনি কৌশলে একের পর এক আমিরকে হয় পদচ্যুত করেছেন, নয়তো তাদেরকে হত্যা করেছেন। বহু আমিরকে তিনি দূরবর্তী প্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি 40 বছরের ক্ষমতাধর গোষ্ঠীর অবসান ঘটিয়ে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে একচ্ছত্রভাবে নিজের অধীনে নিয়ে আসেন। এটিই ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার। বলবন তার শাসনামলে সুবিচারকে এক ভিন্ন স্তরে নিয়ে যান। তার বিচার ছিল নির্মোহ এবং কঠোর, এমনকি তার আত্মীয় এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখানো হতো না। ঐতিহাসিক বার্নির বিবরণ অনুযায়ী তার ব্যক্তিগত আত্মীয় মালিক বকবকের বিরুদ্ধে এক দাসকে মারধরের অভিযোগ উঠলে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। এই কঠোরতা তার শাসনকে জুলুম হিসেবে পরিচিত করে তোলে, যা সাধারণ মানুষকে নিরাপত্তা দিলেও অভিজাতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। বলবন অনুভব করেছিলেন যে সালতানাতের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং উত্তর পশ্চিম সীমান্ত থেকে আসা মঙ্গল আক্রমণ মোকাবিলা করা, এই দুই ক্ষেত্রেই একটি শক্তিশালী সেনাবাহিনী অপরিহার্য। তিনি দেওয়ানি আর্য নামে সামরিক বিভাগের পুনর্গঠন করেন। এই বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করা হয় এবং এর প্রধান আরিজি মামালিকে সরাসরি সুলতানের কাছে জবাবদিহি করতে হতো। বলবন ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর নিয়োগ এবং বেতন প্রদানের তদারকি করতেন। তিনি পুরনো
অসুস্থ ও অযোগ্য সৈন্যদের ছাঁটাই করে একটি নতুন কর্মক্ষম এবং শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। তার কঠোর দোসরানীতি বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নীতি কার্যকর করতে বলবন একটি দক্ষ ও বিস্তীর্ণ গোয়েন্দা ব্যবস্থাও চালু করেন। বারিদ নামে পরিচিত এই গুপ্তচররা দূরতম প্রদেশ থেকে শুরু করে রাজকীয় দরবার পর্যন্ত সর্বত্র ছড়িয়েছিল। তাদের কাজ ছিল আমির, কর্মকর্তা ও গভর্নরের কার্যকলাপের উপর নজর রাখা, সেই রিপোর্ট সরাসরি সুলতানকে জানানো। কোনো বরিদ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে কঠিন শাস্তি দেওয়া হতো। এটি ছিল সুলতানের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার অন্যতম প্রধান হাতিয়ার। বলবন কখনো কোনো অভিযান করে সাম্রাজ্য বাড়াতে চাননি। তার মূল লক্ষ্য ছিল স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা। তিনি দিল্লি এবং আশেপাশের অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মোয়াতি দস্যুদের নির্মূল করেন, যা রাজধানীর সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপদ করে তোলে। বলবনের শাসনামলের সবচেয়ে বড় বহিরাগত চ্যালেঞ্জ ছিল উত্তর পশ্চিম সীমান্ত থেকে আসা মঙ্গল আগ্রাসন। এই আগ্রাসন ছিল দিল্লি সালতানাতের জন্য এক স্থায়ী হুমকি। বলবন মঙ্গলদের মোকাবিলা করার জন্য একটি আগ্রাসী নীতি না নিয়ে বরং একটি শক্তিশালী প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছিলেন। তিনি সাম্রাজ্য বিস্তারের সব বাসনা ত্যাগ করে সমস্ত শক্তি সীমান্ত রক্ষায় নিয়োজিত করেন। তিনি পাঞ্জাবের মুলতান, দিপালপুর ও লাহোর অঞ্চলে একাধিক শক্তিশালী দুর্গ নির্মাণ করেন এবং পুরনো দুর্গগুলো মেরামত করে সেগুলোতে দক্ষ ও অভিজ্ঞ সৈন্যদের ঘাঁটি স্থাপন করেন। তিনি সীমান্ত অঞ্চলকে দুটি সামরিক কমান্ডে ভাগ করেন। একটি কমান্ড ছিল তার বড় ছেলে প্রিন্স মুহাম্মদকে এবং অন্যটি ছোট ছেলে বুগরা খানকে দেওয়া। প্রিন্স মুহাম্মদ ছিলেন একজন যোগ্য প্রশাসক ও যোদ্ধা। তিনি মুলতান, সিন্ধু ও দিপালপুরের শাসক ছিলেন। 1285 খ্রিস্টাব্দে বলবন তার শাসনামলের সবচেয়ে বড় ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। মুলতানের কাছে মঙ্গলদের এক বিশাল আক্রমণ প্রতিহত করতে গিয়ে প্রিন্স মুহাম্মদ বীরের মতো লড়াই করে শহীদ হয়েছিলেন। এই ঘটনা বলবনকে মানসিকভাবে ভেঙে দিলেও তিনি মঙ্গলদের বিরুদ্ধে তার প্রতিরক্ষা নীতি থেকে সরে আসেননি। তিনি তার অন্য পুত্রদের এবং প্রাদেশিক কমান্ডারদের একই কঠোরতা নিয়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত করেন। গিয়াসউদ্দিন বলবনের ব্যক্তিগত জীবন ছিল তার রাষ্ট্রনীতির মতোই কঠোর এবং নিয়মতান্ত্রিক। তিনি কঠোর নিয়মানুবর্তিতা এবং ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে উঁচু আদর্শ বজায় রাখতেন। সাধারণ মানুষের সঙ্গে মিশতে তিনি অনীহা প্রকাশ করতেন। তার মতে সুলতানের গাম্ভীর্য রক্ষা করা অপরিহার্য। তিনি মদ্যপান ত্যাগ করেন এবং সমস্ত দরবারি আমোদ প্রমোদ বন্ধ করে দেন। জনসম্মুখে তাকে কখনো হাসতে দেখা যায়নি। তার কঠোর রাষ্ট্রনীতির ভিত্তি ছিল এটাই, শাসকের ক্ষমতাকে প্রশ্নাতীত করে তোলা। তিনি অভিজাত বংশের প্রতি অত্যধিক গুরুত্ব দিতেন এবং নিম্ন বংশোদ্ভূতদের উচ্চ পদে বসাতেন না। একবার এক নিম্ন বংশের ব্যক্তি তার কাছে উচ্চ পদের জন্য আবেদন করলে বলবন ঘৃণায় মুখ ফিরিয়ে নেন। এই কঠোর নীতি কেবল তার রাজত্বকে নয়, বরং ভবিষ্যতের মুসলিম শাসন ব্যবস্থার একটি নজির তৈরি করে। তিনি দেখিয়েছিলেন বিশৃঙ্খলার যুগে শৃঙ্খলা ও শক্তিমত্তাই শেষ কথা। 1287 খ্রিস্টাব্দে প্রায় 21 বছর কঠোর শাসনের পর 81 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবন ইন্তেকাল করেন। তার মৃত্যু ছিল দিল্লি সালতানাতের জন্য এক ভয়াবহ শূন্যতা। তিনি জানতেন যে তার কঠোর নীতি শুধুমাত্র তার ব্যক্তিত্বের জোরেই টিকে আছে। তার মৃত্যুর পর তার উত্তরসূরি কায়কোবাদ ছিলেন অযোগ্য ও বিলাসী শাসক। বলবন কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত আমিররা আবার ক্ষমতা দখলের খেলায় মেতে ওঠেন। মাত্র 3 বছরের মধ্যেই তার বংশের পতন ঘটে এবং 1290 খ্রিস্টাব্দে দিল্লিতে খিলজি বিপ্লবের মাধ্যমে এক যুগান্তকারী পরিবর্তন আসে। কিন্তু বলবনের উত্তরাধিকার কেবল তার বংশের পতনে সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার মুসলিম শাসন ব্যবস্থায় তার প্রভাব ছিল সুদূর প্রসারী। তিনিই প্রথম সুলতান যিনি দিল্লির সাম্রাজ্যকে কেবল বিজয়ের উপর নয়, বরং সুসংগঠিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, শক্তিশালী সামরিক শক্তি এবং সুলতানের দৈব মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠা করেন। গিয়াসউদ্দিন বলবন ছিলেন সেই লৌহ মানব যিনি বিশৃঙ্খলার মধ্য থেকে শৃঙ্খলাকে টেনে বের করে এনেছিলেন। তিনিই ছিলেন সেই স্থপতি যিনি দিল্লি সালতানাতের দুর্বল ভিত্তি বদলে ইস্পাতের খুঁটি গেঁথেছিলেন। তার শাসনকাল কেবল একটি অধ্যায় নয়, বরং ভারতবর্ষের ইতিহাসে ক্ষমতা, শৃঙ্খলা ও রাষ্ট্রনীতির কঠোর বাস্তবতার এক অমর দলিল।